রকি পর্বতমালার পাদদেশে দাঁড়িয়ে আছে এক দুর্গ, যার মতো আর কোনোটি নেই, এমন এক বাস্তবতায় যা বেশিরভাগ মানুষ কোনো দিনও দেখতে পাবে না। এর ইতিহাস শুরু হয় 1990-এর দশকের শুরুর দিকে। ক্রমবর্ধমান সহিংস ঘটনা এবং ভয়ানক বন্দীদের সামলাতে উপযুক্ত একটি কারাগারের প্রয়োজনীয়তা থেকেই এর জন্ম। 1994 সালে এটি আনুষ্ঠানিকভাবে চালু হয়। এর নকশা করা হয়েছিল যেন পালানোর কোনো সুযোগ না থাকে এবং বন্দীদের মধ্যে সহিংসতা ন্যূনতম করা যায়, যা আগের কম নিরাপত্তা বিশিষ্ট কারাগারগুলোতে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। আজ দাঁড়িয়ে আছে কলোরাডোর নির্জন এক মরুভূমি অঞ্চলে, যেখানে জীবনের কোনো কোলাহল নেই। কারাগারের পথে এগোতে গেলে সারি সারি উঁচু বেড়া, টাওয়ার আর টহলরত প্রহরীদের চোখ যেন আপনাকে প্রতিটি পদক্ষেপে অনুসরণ করে। বাইরেই বোঝা যায়, ভারী দরজাগুলোই বলে দেয় এই জায়গা তৈরি হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর বন্দীদের জন্য। তারা খুব কমই অন্য কোনো মানুষকে কাছ থেকে দেখতে পায়। চূড়ান্ত নিরাপত্তার কারাগার। এর নিরাপত্তার প্রকৃত পরিমাণ বুঝতে হলে এর অসীম স্তরের গেট, স্ক্যানার আর নিঃশব্দ নজরদারির মধ্যে দিয়ে হাঁটতে হবে। কারাগারের চারপাশে দিনরাত টহল দেয় সশস্ত্র প্রহরীরা। মোশন ডিটেক্টর আর ক্যামেরা তৈরি করেছে এমন এক জাল যেখানে কোনো অন্ধ জায়গা নেই, পালানো অসম্ভব। দেওয়ালের নিচে গভীর পর্যন্ত বিস্তৃত কংক্রিটের স্তর, যা সুড়ঙ্গ খননের যে কোনো প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। প্রতিটি ইঞ্চি, দরজার ইস্পাত থেকে শুরু করে কাঁটা তারের অবস্থান পর্যন্ত এমনভাবে নকশা করা যাতে সবচেয়ে চতুর মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে পড়ে। কিন্তু এই কারাগারের আসল শক্তি লুকিয়ে আছে গোয়েন্দা নেটওয়ার্কে। কর্মকর্তারা নজর রাখেন বন্দীদের সব যোগাযোগের ওপর, ফোন কল, চিঠি, এমনকি সামান্য নোট পর্যন্ত। প্রতিটি কথোপকথন খুঁটিয়ে দেখা হয়, কোনো কোড বা লুকোনো বার্তা আছে কিনা। কখনো কখনো একেবারে সাধারণ কোনো বাক্যই সন্দেহ জাগাতে পারে, যদি তা কোনো নিষিদ্ধ জিনিস বা ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। লক্ষ্য একটাই, বন্দীদের শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও বিচ্ছিন্ন রাখা, যাতে কোনো জোট বা সংগঠন গড়ে উঠতে না পারে। এর প্রহরীদের দেওয়া হয় কঠোর প্রশিক্ষণ, যা শুধু শারীরিক প্রতিক্রিয়া নয়, মানসিক দৃঢ়তাও বাড়ায়। তারা শিখে কিভাবে সূক্ষ্ম আচরণ পড়তে হয়, কিভাবে চতুর বন্দীদের প্রতারণা বুঝে ফেলা যায়। এর দৈনন্দিন জীবন শুরু হয় কঠোরভাবে পরিচালিত একটি হেড কাউন্ট দিয়ে, যার পর বন্দীদের জন্য ব্রেকফাস্ট পরিবেশন করা হয় প্রতিটি সেলের দরজার সরু ফাঁক দিয়ে। বন্দীরা প্রহরীর হাতের এক ঝলকে দেখতে, তাও তারা একা, অন্য কোনো বন্দীর দেখা মেলে না। এই বিচ্ছিন্নতাই আসলে পরিকল্পিত, যেন কোনো রকম সহযোগিতা বা বিদ্রোহের সম্ভাবনা একেবারে নিশ্চিহ্ন হয়। এই নিঃসঙ্গ মুহূর্তগুলিতে সময় যেন থমকে যায়, আর মন ক্রমে বাস্তবতার সঙ্গে সম্পর্ক হারাতে শুরু করে। অন্ধকার নেমে আসে, শুধু সেলের দেওয়ালে নয়, বন্দির মনের গভীরেও। দিন দিন এই একঘেয়েমি ও নির্জনতা তাদের মানসিক ভারসাম্য ক্ষয় করে দেয়। যদি তুমি এতদূর পর্যন্ত দেখে থাকো, তাহলে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটাকে লাইক করো আর সাবস্ক্রাইব করো আরও এমন গভীর গল্পের জন্য। এটা এমন একটা কাজ যা তোমাকে একাকী সেলে পাঠাবে না। এর আরেকটি দিক, নীরবতার রাজত্ব। এখানে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটি হলো অত্যধিক নীরবতা। প্রহরীরা কথা বলেন সংক্ষিপ্ত ও শীতল কণ্ঠে। বন্দীরা শিখে যায় যে নিজের চিন্তাগুলো বুকের ভেতর লুকিয়ে রাখতে হয়। এর শক্তিশালী প্রাচীরের ভেতর বন্দী রয়েছে এমন কিছু নাম যেগুলো ভয় ও কুখ্যাতির প্রতীক। একজন হলো কুখ্যাত মেক্সিকো ড্রাগ লর্ড এবং সিনালোয়া কার্টেলের প্রাক্তন প্রধান। মেক্সিকোর কারাগার থেকে একাধিকবার চাঞ্চল্যকর পালানোর পর 2017 সালে তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়। মাদক পাচার ও অর্থ পাচারের মতো বহু অপরাধে দোষী সাব্যস্ত হয়ে এখন তিনি এর একাকী কক্ষে বন্দী, দূরে সেই সাম্রাজ্য যা তিনি একসময় শাসন করতেন। আরেক খ্যাতবন্দী হল 2013 সালের বস্টন ম্যারাথন বোমা হামলার মূল অপরাধী। সেই হামলায় 3 জন দর্শক নিহত হয়েছিল, আহত হয়েছিল 260 জনেরও বেশি মানুষ। ধরা পড়ে দোষী সাব্যস্ত হওয়ার পর 2015 সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বর্তমানে তিনি এই বন্দী, চলমান আপিল প্রক্রিয়ার রায়ের অপেক্ষায়। এখানে আরও রয়েছেন 1995 সালের ওকলাহোমা সিটি বোমা হামলার অন্যতম সহযোগী। সেই হামলায় এফআর ধ্বংস হয়ে গিয়েছিল, প্রাণ হারিয়েছিলেন 168 জন, আহত হয়েছিলেন শত শত মানুষ। প্রধান হামলাবারকে 2001 সালে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, আর এফআর পেয়েছেন একাধিক আজীবন কারাদণ্ড, যা তিনি এখানেই কাটাচ্ছেন, এক নীরব ও লৌহ ঘেরা নরকে।
1993 সালের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বোমা হামলার মূল পরিকল্পনাকারী রামজি ইউসেফও এই কারাগারের আরেকজন কুখ্যাত বন্দী। তার ষড়যন্ত্রে টুইন টাওয়ার ভেঙে পড়ার চেষ্টা করা হয়েছিল, যাতে 6 জন নিহত এবং হাজারো মানুষ আহত হয়। 1995 সালে পাকিস্তানে গ্রেপ্তার হওয়ার পর ইউসেফকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়, যেখানে তিনি দোষী সাব্যস্ত হন এবং প্যারোল ছাড়াই আজীবন কারাদণ্ড পান। এখন তার প্রতিটি দিন কাটে ফ্লোরেন্সের একাকী বন্দিশালায়। এই কারাগারে একসময় বন্দী ছিলেন রবার্ট হ্যানসেনও, যিনি ছিলেন একজন সাবেক FBI এজেন্ট, কিন্তু 2 দশকেরও বেশি সময় ধরে রাশিয়ার হয়ে গুপ্তচর বৃত্তি করেছেন। তার এই কর্মকাণ্ডের ফলে বহু মার্কিন গোয়েন্দা অভিযান বিপর্যস্ত হয়। 2001 সালে গ্রেফতার হওয়ার পর হ্যানসেনকেও প্যারোল ছাড়াই আজীবন কারাদণ্ড দেওয়া হয়। তিনি 2023 সালের জুন মাসে মৃত্যুর আগ পর্যন্ত ফ্লোরেন্সেই বন্দী ছিলেন। আজ পর্যন্ত এই সুপারম্যাক্স কারাগার থেকে কোনো বন্দির সফল পলায়নের ঘটনা ঘটেনি। কারাগারের নকশা ও নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে পালানোর কোনো সম্ভাবনাই না থাকে। প্রতিটি বন্দী দিনে 23 ঘন্টা সময় কাটায় 7x12 ফুটের কংক্রিটের কক্ষে, যার একমাত্র জানালাটি এতটাই সরু যে বাইরে কেবল আকাশের টুকরো বা দূরের পাহাড়ের অংশমাত্র। এই স্থাপত্যের উদ্দেশ্যই হল বন্দীদের যেন নিজেদের সঠিক অবস্থান বুঝতে না পারে, ফলে পালানোর পরিকল্পনা করা অসম্ভব হয়ে যায়। প্রতিটি কক্ষে রয়েছে মুভমেন্ট ডিটেক্টর ও নজরদারি ক্যামেরা, যা বন্দীদের কার্যকলাপ সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করে। পুরো স্থাপনাটি ঘেরা 1400টি দূরনিয়ন্ত্রিত ইস্পাতের দরজা, প্রেসার প্যাড এবং 12 ফুট উঁচু রেজারওয়্যার বেড়া দিয়ে। প্রহরীরা ভারী অস্ত্রসজ্জিত অবস্থায় সারাক্ষণ টহল দেয়, আর নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে একটি বোতাম চাপলেই পুরো কারাগার তাৎক্ষণিকভাবে লকডাউন হয়ে যায়। এই স্তরভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা কার্যত অভেদ্য। যখনই কোনো বন্দীকে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া হয়, তাকে একাধিক প্রহরীর দ্বারা হাত পা বাঁধা অবস্থায় নিয়ে যাওয়া হয়, যাতে কোনো ধরনের সমন্বিত কর্মকাণ্ডের সুযোগ না থাকে। মানবিক যোগাযোগ অত্যন্ত সীমিত এবং সব ধরনের আলাপচারিতা কঠোর নজরদারির মধ্যে হয়। প্রতিদিনের কঠোর রুটিন ও অবিরাম পর্যবেক্ষণ বন্দীদের মধ্যে ষড়যন্ত্র বা পলায়ন পরিকল্পনার সুযোগই রাখে না। তবুও বিতর্ক চলছে, একজন মানুষকে বছরের পর বছর প্রায় সম্পূর্ণ একাকিত্বে বন্দী রাখা কি নৈতিক? বিভিন্ন মামলা ও সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হলেও কারাগারের কঠিন পাথরের দেয়াল যেন জনমতের কার্তিতে প্রভাবিত হয় না। সুপারম্যাক্স মডেলের সমর্থকেরা বলেন, এটি একটি প্রয়োজনীয় অশুভ, একটি দুর্গ যা সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের অন্য কারো ক্ষতি করা থেকে বিরত রাখে। তাদের দাবি, এই কঠোর পরিবেশের মধ্যেই সহিংসতা কমে এসেছে, যা প্রমাণ করে যে সব নিষ্ঠুরতার পরেও ফ্লোরেন্স তার উদ্দেশ্যে সফল। কিন্তু বিরোধীরা পাল্টা যুক্তি দেন। অনেক বন্দী মানসিকভাবে দুর্বল অবস্থায় প্রবেশ করে আর সম্পূর্ণ ভগ্ন মন নিয়ে বেরোয়, যদি কখনো বেরোই থাকে। তাদের মতে এই মানসিক যন্ত্রণা কোনো সভ্য সমাজের পক্ষে সহ্য করার মতো নয়। তাহলে ভাবুন, যদি আপনাকে ফ্লোরেন্সের একটি কক্ষে একটি জিনিস নিতে দেওয়া হতো, আপনি কি নিতেন? আপনার উত্তর দিন কমেন্টে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন বিশ্বের সবচেয়ে গোপনীয় স্থানগুলোর আরও গভীর অনুসন্ধানের জন্য।